দিনব্যাপী জেলা ডিসি সম্মেলন শুরু হচ্ছে আজ। ২০ কার্য অধিবেশনে ২৪৫টি প্রস্তাব নিয়ে হতে পারে আলোচনা। রাজধানীর যাত্রাবাড়িতে চাঁদা তোলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ছুরিকাঘাতে একজন নিহত, আহত দুইজন হাসপাতালে। নীলফামারীর দলিল জালিয়াতি চক্রে সাবেক সাব রেজিস্ট্রার ওসি জড়িত থাকার অভিযোগ, চক্রের শিকার শতাধিক পরিবার। মতিঝিলে সাড়া ফেলেছে ক্যাশলেস লেনদেন, কিউআর কোডে সহজে বেচাকেনা, খরচ কমানোর পরামর্শ। দেশে শিক্ষার হার বাড়লেও নিশ্চিত হচ্ছে না মান, কারিগরি শিক্ষায় জোর দেওয়ার পরামর্শ গবেষকদের। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদের সঙ্গে আছে তাসনিমে জান্নাত অর্থী এবং আমি মুজাহিদুল ইসলাম। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। রাজধানীতে ৩ দিনের জেলা প্রশাসক সম্মেলন শুরু হচ্ছে আজ। সকালে নিজ কার্যালয় থেকে ডিসি সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর ওসমানী স্মৃতি মিলনায়তনে হবে বিভিন্ন কার্য অধিবেশন। উদ্বোধনের পর প্রধানমন্ত্রীর সঙ্গে মুক্ত আলোচনায় অংশ নেবেন জেলা প্রশাসকেরা। প্রধানমন্ত্রীর কাছে সরাসরি বিভিন্ন বিষয় তুলে ধরবেন তারা। প্রতি বছর এই সম্মেলনের মধ্য দিয়ে দেশের ৬৪ জেলার জেলা প্রশাসকদের সাথে সরাসরি মতবিনিময়ের পাশাপাশি প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন সরকারের নীতি নির্ধারকরা। এবারের সম্মেলনে ২০টি কার্য অধিবেশনে ২৪৫টি প্রস্তাবের উপরে আলোচনা হবে বলে জানা গেছে। সবচেয়ে বেশি ২৩টি প্রস্তাব পাওয়া গেছে স্বাস্থ্যসেবা বিভাগ থেকে। সম্মেলন শেষ হবে ২৬ জানুয়ারি। নির্বাচন এলেই অতি বাম ডান ষড়যন্ত্রে সক্রিয় হয়ে ওঠে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। এক শ্রেণীর মানুষ সমাজে শান্তি বিনষ্ট করে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করেন মন্ত্রী। সংসদের চলতি অধিবেশনে সোমবার আওয়ামী লীগের সংসদ সদস্য এম আব্দুল লতিফের এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি এসব কথা বলেন। পরে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবে আলোচনা করেন সংসদ সদস্যরা। এ সময় স্বাধীনতা বিরোধী অপশক্তিকে প্রতিরোধের আহ্বান জানান তারা। পয়েন্ট অফ অর্ডারে ফ্লোর নেন জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ। প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয় না জানিয়ে ক্ষোভ জানান তিনি। এর আগে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল সংশোধন বিল পাশ হয়। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বিলটি সংসদে তুললে তা কণ্ঠভোটে সর্বসম্মতিতে পাশ হয়। যিনি বাবার মতো সাহস নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বাংলাকে আমি এই মহান আওয়ামী লীগ ৩০০ আসনে ইভিএম চায়, তবে নির্বাচন কমিশন সামর্থ্য অনুযায়ী যা সিদ্ধান্ত নেবে তাই মেনে নেবে দল। রাজধানী মিরপুরে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে একথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি মহাসচিব আন্দোলনের ডাক দিয়ে হতাশায় পড়ে হাসপাতালে গিয়েছিলেন, বের হয়ে আবারও হাক ডাক দিচ্ছেন। সরকারের উন্নয়ন কাজ দেখে বিএনপির অন্তর্জ্বালা হচ্ছে মন্তব্য করে ওবায়দুল কাদের আরও বলেন, নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগ মাঠে আছে। গণতন্ত্রের নামে বিএনপি ভুয়া আন্দোলন করছে, দলটি গণতন্ত্র হত্যাকারী। এ সময় শীতবস্ত্র বিতরণ প্রসঙ্গে তিনি বলেন, তার দল দুর্যোগে সবসময় মানুষের পাশে আছে। এ পর্যন্ত সারা দেশে ৩০ লাখ কম্বল বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি। ইভিএম আমরা ৩০০ আসনে চাই। নির্বাচন কমিশন যতটুকু পারে করবে। ৩০০ আসন আমাদের দাবি। তাদের সামর্থ্য অনুযায়ী তারা যতটা করতে পারবে, আর বাকিগুলো ইভিএম ছাড়া হবে, ব্যালটে হবে, আমাদের কোনোটাতে আপত্তি নেই। জাতীয় সংসদকে আওয়ামী লীগ একদলীয় ক্লাবে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন। ফখরুল অভিযোগ করেন, আওয়ামী লীগ পরিকল্পিতভাবে রাষ্ট্রের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। জাতীয় সংসদকেও ব্যর্থ করেছে বর্তমান সরকার। আওয়ামী লীগ নিজেদের মতো করেই গণতন্ত্র তৈরি করেছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। আওয়ামী লীগের স্বেচ্ছাচারিতা বন্ধে নেতাকর্মীদের সোচ্চার হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল।
গণতান্ত্রিক যতগুলো প্রতিষ্ঠান আছে প্রত্যেকটা প্রতিষ্ঠান তারা ধ্বংস করেছে। প্রতিটি প্রতিষ্ঠান, পার্লামেন্ট কি এখন যে পার্লামেন্ট তারা তৈরি করেছে, এটা কোনো পার্লামেন্ট, এটা একদলীয় একটা ক্লাব তৈরি করেছে। ইটস এ ক্লাব অফ আওয়ামী লীগ। বৈশ্বিক মন্দায় সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় ইভিএম প্রকল্প স্থগিত করেছে পরিকল্পনা কমিশন। সোমবার নির্বাচন ভবনে কমিশন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম এক ব্রিফিংয়ে এই তথ্য জানান। ইসি সচিব আরও জানান, হাতে থাকা ইভিএম দিয়ে 50 থেকে 70 আসনে ভোট গ্রহণ সম্ভব। জাতীয় নির্বাচনে সর্বোচ্চ 150 আসনে ইভিএমে ভোট নেওয়ার পরিকল্পনা করেছিল নির্বাচন কমিশন। এ লক্ষ্যে নতুন ইভিএম কিনতে 8,711 কোটি 44 লাখ টাকার প্রকল্প প্রস্তাব তৈরি করে পরিকল্পনা কমিশনে পাঠানো হয় 19 অক্টোবর। যদিও ইভিএমে ভোট নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক বিতর্ক। এছাড়াও ডলার সংকটের সময় বিপুল অর্থ ব্যয়ে ইভিএম কেনা নিয়ে প্রশ্ন ওঠে বিশ্লেষক মহলে। প্রকল্পের পুরো টাকা সরকারেরই যোগান দেওয়ার কথা ছিল। এ বিষয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনার আনিসুর রহমান জানান, 1 ফেব্রুয়ারির উপনির্বাচন শেষ হলে ইভিএম ও ব্যালট পেপারে ভোট গ্রহণের আসনের সংখ্যা নির্ধারণ হবে। ব্যালটের জন্য প্রস্তুতির দরকার আমাদের। মাঠ পর্যায়ে ব্যালট বাক্স কত আছে, কি পরিমাণ লাগবে, আর বর্তমান যে ইভিএম আছে 2018 সালে যে ইভিএমগুলো কেনা হয়েছিল সেগুলোতে কতগুলো উপযোগী আছে ব্যবহার করার মতো, সেগুলো কিউসি করা হচ্ছে। প্রায় 50% কিউসি হয়ে গেছে। এরপর ইসি সচিব জানান, হাতে থাকা ইভিএম ও ব্যালট পেপারে হবে আগামী সংসদ নির্বাচন। নির্বাচন ব্যবস্থায় ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এর ব্যবহার বৃদ্ধি ও টেকসই ব্যবস্থাপনা শীর্ষক প্রকল্প প্রস্তাবটি বিস্তারিত পরীক্ষা নিরীক্ষা পর্যালোচনান্ত এবং বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে সরকারের আর্থিক সামর্থ্য বিবেচনায় আপাতত প্রক্রিয়াকরণ না করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে এটা রান করবে না, পরবর্তীতে হয়তো রান করবে। ইসি সচিব আরও জানান, রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে মঙ্গলবার দুপুর 2টায় স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মিয়ানমার সীমান্তে পরিস্থিতি ভালো নয় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, শূন্য রেখায় থাকা অনেকেই আতঙ্কে বাংলাদেশের ভূখণ্ডে চলে এসেছে। সোমবার চীনের রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। পরে চীনের রাষ্ট্রদূত বলেন, মার্কিন নিষেধাজ্ঞায় থাকা রাশিয়ার জাহাজ থেকে পণ্য খালাসে কৌশলগত কোনো সমস্যা দেখে না বেইজিং। মিয়ানমার সীমান্তে চলছে সংঘর্ষ। এর আতঙ্কে শূন্য রেখায় থাকা প্রায় 2000 রোহিঙ্গা আশ্রয় নিয়েছে বাংলাদেশের ভূখণ্ডে। 5 দিন ধরে তারা থাকছেন বান্দরবানের নাইখানছড়ি, তমরু সরকারি প্রাথমিক বিদ্যালয় ও এর আশেপাশে। রোহিঙ্গাদের এ নতুন ঢলে উদ্বিগ্ন বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী জানান, দুদেশের সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে নেপিদোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ঢাকা। তবে এদেশে আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন। আমাদের জেনারেল প্রিন্সিপাল যে আমরা নতুন কাউকে নিব না। আর ওরা ওই যে জিরো লাইনে যে মারামারি চলতেছে এদের দুইটা দলের মধ্যে, দুইটাই মায়ানমারের, তার ফলে ভয় কিছু আতঙ্কে এদিকে ছুটাছুটি করছে। এর আগে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ঢাকায় চীনের নতুন রাষ্ট্রদূত। এই সময় দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। পরে জানতে চাওয়া হয় মার্কিন নিষেধাজ্ঞা থাকা রুশ জাহাজ নিয়ে। তিনি বলেন, সেই জাহাজের ওপর নিষেধাজ্ঞা আন্তর্জাতিক নয়, এটি নির্দিষ্ট দেশের। রুশ জাহাজের বিষয়টি আমি খবরে দেখেছি। এর ওপর আন্তর্জাতিক বা জাতিসংঘের নিষেধাজ্ঞা নেই। নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ ধরনের নিষেধাজ্ঞা বিশ্ব বাণিজ্যে প্রভাব ফেলছে। এটা কখনোই কাম্য নয়। পশ্চিমা দেশগুলো যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ভারত প্রশান্ত মহাসাগর কৌশল IPS জোটে যোগ দিতে বাংলাদেশকে আমন্ত্রণ জানাচ্ছে। তা চীন কিভাবে দেখে, তারা উত্তর দেন ইয়াও ওয়েন। যুক্তরাষ্ট্র সহ যে কোনো দেশের যে কোনো উদ্যোগ অবাধ ও অন্তর্ভুক্তিমূলক হলে চীনের আপত্তি নেই। একচেটিয়া বা কোনো দেশের বিরুদ্ধে জোট হলে সেটা ভালো দেখায় না। এই ধরনের জোট অভিন্ন উন্নয়ন নিশ্চিত করবে নাকি এই অঞ্চলে বিভাজন ও সংঘাত সৃষ্টি করবে তা বিচার করা উচিত।
তিনি আরও বলেন, এ অঞ্চলের উন্নয়ন নিশ্চিতে রোহিঙ্গা সমস্যা দ্রুত সমাধান হওয়া উচিত। প্রত্যাবাসন শীঘ্রই শুরু হবে বলেও আশ্বাস দেন চীনের রাষ্ট্রদূত। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর যাত্রাবাড়িতে কুতুবখালী কাঁচামালের আড়তে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে একজন নিহত হয়েছে। এই ঘটনায় 2 জন আহত হয়েছে বলে জানা গেছে। সোমবার রাত 11টার দিকে এই ঘটনা ঘটে। হতাহত 3 জনই কাঁচামালের গাড়ির ড্রাইভার ও হেলপার ছিলেন। ঘটনার সময় তারা গাড়ি থেকে কাঁচামাল নামাচ্ছিলেন। আড়তে সিটি কর্পোরেশনের চাঁদা তোলা নিয়ে কয়েকদিন ধরে 2 পক্ষের বিবাদ চলছিল। তাদেরই এক পক্ষের লোক ওই শ্রমিকদের উপরে হামলা চালায় বলে ধারণা করা হচ্ছে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক ইমরানকে মৃত ঘোষণা করেন। সিদ্দিক ও শাহাদত নামের অন্য 2 জন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। সাধারণ একজন নিরীহ শ্রমিক মারা গেছে। তার যারা এই চাঁদাবাজি যারা এটা জড়িত তাদের আমরা পরিবারের ক্ষতিপূরণ আমরা চাই। দলীয় জালিয়াতি চক্রের সদস্য, সাব রেজিস্ট্রার, ওসি এবং সাংবাদিক সহ 20 জন। তাদের শিকার নীলফামারীর শতাধিক পরিবার। জাল দলিলে জমি দখল, মালিককে হয়রানি, একাধিক ব্যক্তির কাছে বিক্রি সহ নানা অনিয়ম এবং প্রতারণার মামলা তাদের বিরুদ্ধে। আদালত অধিক তদন্তের নির্দেশ দিলে ধরা পড়ে চক্রের কর্মকাণ্ড। রোববার চক্রের সদস্য সাংবাদিক মোয়েন কবির এবং দালাল হাফিজুল ইসলামকে জালিয়াতির মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত। ডিমলার থানাপাড়া এলাকার নুরুল আমিন বাড়ির পাশে 15 শতক জমি কেনেন 2011 সালে। 10 বছর পর ইসলামিয়া কলেজের ঝাড়ুদার রণজিৎ ভুইমালি দাবি করেন জমির মালিকানা। জমি ছাড়তে পাঠান আদালতের নোটিশ। গত 21 সালে রণজিৎ ভুইমালি, ময়ন কবির, হাফিজুল ইসলাম আরও অনেকের নামে এই জমি দলিল করে দেয় এবং ওদের সঙ্গে আমার কেস চলছে। দলিল জালিয়াতির সংঘবদ্ধ চক্রের শিকার ডিমলার শতাধিক পরিবার। অভিযোগ আছে, জাল দলিল যাচাই বাছাই ছাড়াই জমি রেজিস্ট্রি করতেন চক্রের সদস্য সাব রেজিস্ট্রার রামজীবন কুণ্ডু, আর দখলে সহায়তা করতেন ডিমলা থানার ওসি সিরাজুল ইসলাম। প্রভাবশালী এই চক্রের শিকার হয়ে নিজের জমি চক্রের কাছ থেকে আবারও কিনেছেন অনেকেই। ডিমলা সাবেস্টার, জলডাকা সাবেস্টার, রংপুরে 3খান কিন্তু ওদের কিন্তু একটা মোটা ধরনের ওদের একটা গ্রুপ আছে, বুঝছেন। এরা এদিকে জমি জাল করা শেষ, এদিকে জমি বিক্রি করা শেষ। 2022 সালে জুনে কৃষক জহুরুল ইসলামের মামলায় জালিয়াতি চক্রের বিষয়টি সামনে আসে। সাব রেজিস্ট্রার রামজীবন কুণ্ডুকে আসামি করে মামলা পুনঃ তদন্তের নির্দেশ দেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান। নভেম্বরে 165টি সরকারি সিল, দলিলের স্ট্যাম্প, রাসায়নিক সহ চক্রের 2 সদস্যকে গ্রেপ্তার করা হয়। রোববার এ মামলায় ময়ন কবির ও হাফিজুল ইসলামকে কারাগারে পাঠায় আদালত। এ নিয়ে গ্রেপ্তার হয়েছে চক্রের 8 সদস্য। জালিয়াতির বিষয়ে সাব রেজিস্ট্রার রামজীবন কুণ্ডুকে মুঠোফোনে কল করা হলে তিনি ফোন ধরেননি। আর ওসি সিরাজুল ইসলামের দাবি, তিনি কেবল আদালতের নির্দেশ পালন করেছেন। বিষয়টি আদৌ সত্য নয়। 144 ধারা জারি করেছে যে সমস্ত গন্ডগোলী জমিগুলোতে, আমরা শুধু কোর্টের যে নির্দেশনাটুকু সেটুকু পালন করতে গেছি। ভুক্তভোগীরা বলছেন, জালিয়াত চক্র এখনও সক্রিয়। বর্তমান সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে উঠেছে অভিযোগ। তবে সব নাকচ করে কর্মকর্তারা জানালেন, ইতিমধ্যেই বাতিল হয়েছে বেশ কিছু জাল দলিল ও নামজারি। আগের অফিসারের দায় আমি নিতে চাই না। আমি যখন থেকে যোগদান করেছি, এসএ খতিয়ান, আরএস খতিয়ান, পর্চাগুলো ভালোভাবে যাচাই বাছাই করে আমি দলিল রেজিস্ট্রি কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এরকম একটা চক্র দীর্ঘদিন কাজ করেছে, বিভিন্ন জায়গায় জাল দলিল ব্যবহার করে ইতিমধ্যেই মানুষ হয়তো ভূমিতে তাদের নামজারি করতে পারে। এরকম কোনো বিষয় থাকলে সেই নামজারিগুলো অবশ্যই বাতিল করা হবে। মামলায় অভিযুক্ত রামজীবন কুণ্ডু বর্তমানে রংপুর সদর সাব রেজিস্ট্রি অফিসে কর্মরত। আর ডিমলা থানার সাবেক ওসি সিরাজুল ইসলাম আছেন পঞ্চগড় ট্যুরিস্ট পুলিশের ইন্সপেক্টর পদে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরও জানাতে নীলফামারী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ আল হাসান। মাহমুদ, এই পর্যন্ত কিন্তু 8 জন সদস্যকে, এই চক্রের 8 জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের আটকে আসলে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? নীলফামারীর ডিমলা এই যে জাল জমির যে জাল দলিল তৈরিকারী যে চক্র, যারা জমির জাল দলিল তৈরি করে প্রথমে এই জমিটিকে বিক্রি করছে এবং চক্রের অন্য সদস্যরা কিন্তু জমিটি কিনে তারা দখল করছে। দখল করে কিন্তু অস্থাবর বিভিন্ন স্থাপনা তারা তৈরি করার চেষ্টা করছে। এরপরে কিন্তু এই যে ক্লাসগুলো সেগুলো বিভিন্নভাবে মামলা হামলা অভিযোগও ইতিমধ্যে হয়েছে। আমরা যেটি লক্ষ্য করছি যে এই চক্রটি গত 2-3 বছরে সক্রিয় থাকলেও কিন্তু বিষয়টি সামনে আসে। ডিমলা যে 22 পুকুর মৌজার কৃষক
জহুরুল ইসলামের দায়ের করা মামলায়। সেই মামলার পুলিশি তদন্তে বোঝা যায় যে তারা জাল দলিল তৈরি করেই কিন্তু জমিগুলো বিক্রয় করছেন, জমিগুলো দখল করছেন। এর প্রেক্ষিতে কিন্তু যে নীলফামারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান, তিনি কিন্তু এখানকার যে সাব রেজিস্ট্রার ছিলেন এই চক্রের অন্যতম সহায়তাকারী, তিনি কিন্তু এই জাল দলিলগুলো ব্যবহার করে জমি রেজিস্ট্রিতে সহায়তা করেছেন কোনো প্রকার বাজ বিচার ছাড়াই। এবং এই জাল দলিল চক্রকে কিন্তু এই সহায়তার অভিযোগ রয়েছে এখানকার যে সাবেক যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিল সিরাজুল ইসলাম, এই দুজন কিন্তু এই জাল দলিল চক্রকে সরাসরি সহায়তা করেছেন। এর প্রেক্ষিতে কিন্তু আদালত এই নীলফামারী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান, তিনি কিন্তু এই সাবেক সাব রেজিস্ট্রার রামজীবন কুন্ডুকে আসামি করে তিনি কিন্তু মামলা পুনঃতদন্তের নির্দেশ দেন পুলিশকে। এরপরে কিন্তু অন্যান্য বিষয়গুলো সামনে আসে। এই ঘটনায় ইতিমধ্যেই থানার যে বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিল লাইসুর রহমান, তার নেতৃত্বে ১৬৫টি সরকারি ভূমি প্রশাসনের সাথে জড়িত বিভিন্ন কর্মকর্তা এবং কার্যালয় সিল, ভারত পাকিস্তান এর বিভিন্ন দলিল, বাংলাদেশের অনেক পুরাতন দলিল এবং এই দলিল লেখার কাজে যে ব্যবহৃত রাসায়নিক গুলো রয়েছে সেগুলো সহ কিন্তু ২ জনকে গ্রেপ্তার করে। এখন পর্যন্ত বেশ কয়েকটি মামলা হয়েছে, সেই মামলাগুলো কিন্তু ৮ জনের মতো জেলে রয়েছে। গত রোববার এই চক্রের যে বেশ কয়েকজন মূল সদস্য রয়েছেন, এর মধ্যে স্থানীয় সাংবাদিক ময়ন কবির এবং দলিল লেখক যে সাব রেজিস্ট্রি অফিস রয়েছে সেখানকার দালাল হাফিজুল ইসলাম, দলিল লেখক প্রদীপ, বিজেন্দ্র, নূর হক স্বপন সহ বেশ কয়েকজন কিন্তু জেলে রয়েছে। ইতিমধ্যে জেলা প্রশাসন তৎপর রয়েছে, বাকি সদস্যরা কিন্তু গা ঢাকা দিয়েছে, তাদেরকে গ্রেপ্তারের জন্য পুলিশ তৎপর রয়েছে। অপরদিকে কিন্তু এই বিষয়টি চাউর হওয়ার ফলে আদালতে বিভিন্ন মামলা চলমান রয়েছে। এর ফলে কিন্তু জেলা প্রশাসন যে নামজারিগুলো দিয়েছিল ইতিমধ্যে তারা এই নামজারিগুলো বাতিলের প্রক্রিয়া শুরু করেছে এবং জেলা রেজিস্ট্রার কিন্তু এই রামজীবন কুন্ডুর আমলে অবৈধভাবে যে জমিগুলো রেজিস্ট্রি হয়েছে সেগুলো কিন্তু তারা এই দলিলগুলো বাতিলের কার্যক্রম শুরু করেছে। স্থানীয় যে প্রায় ১ শতাধিকের বেশি যে ভুক্তভোগী রয়েছে তাদের দাবি যে তারা খুব তাড়াতাড়ি সময়ের মধ্যেই কিন্তু এই বিষয়টা সুরাহা চান এবং সমস্ত জমি তারা দলিল বাতিল করার পরেই কিন্তু এই তাদের জমিগুলো ফেরত চাচ্ছেন। বর্তমানে আমি রয়েছি ডিমলার যে ব্রাকমোড় এলাকায়। এই এলাকার কিন্তু ৬ একর ৬৩ শতক জমি যে রঞ্জিত ভুইমালী চক্রের সদস্য তার নামে করা হয়েছে। তার বাবা মতিলাল ভুইমালীর নাম দেখিয়ে জাল দলিল তৈরি করে কিন্তু এই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য নীলফামারী থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ আল হাসান। দেশে শিক্ষার হার ও শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বাড়লেও নিশ্চিত হচ্ছে না মানসম্মত শিক্ষা, তাই এই বিষয়ে সবচেয়ে জোর দিতে বলছেন গবেষকরা। পাশাপাশি কারিগরি শিক্ষায় উন্নত প্রযুক্তি সংযোজনের পরামর্শ তাদের। শিক্ষা মন্ত্রণালয় বলছে মানসম্মত শিক্ষা নিশ্চিতে এরই মধ্যে চালু হয়েছে নতুন শিক্ষাক্রম। বাংলাদেশ সহ জাতিসংঘের সদস্য দেশগুলোতে আন্তর্জাতিক শিক্ষা দিবস পালিত হচ্ছে ২৪ জানুয়ারি। গবেষকরা বলছেন দেশে শিক্ষার হার ও শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ছে, নারী শিক্ষারও উন্নয়ন হচ্ছে, কিন্তু মান নিশ্চিত হচ্ছে না। তাই জোর দিতে হবে মানসম্মত শিক্ষা নিশ্চিতে। প্রাথমিক একরকম, মাধ্যমিকে উচ্চশিক্ষার ক্ষেত্রে আলাদা আলাদা ইন্ডিকেটর আছে। তো এই ইন্ডিকেটরের আলোকে যদি আমরা দেখি যে আমাদের আসলে যেই পরিমাণে মানসম্মত শিক্ষা হওয়ার কথা ছিল সেই পরিমাণে আমরা পাচ্ছি না। শিক্ষা ব্যবস্থায় কোথায় ঘাটতি আছে, মানের ক্ষেত্রে, অর্জনের ক্ষেত্রে, শিখন দক্ষতা, বিশেষ করে যেটাকে বলা হয় শিক্ষার্থীদের দক্ষতা, সেখানে কোথায় ঘাটতি আছে, তথ্য উপাত্ত প্রয়োজন। কারিগরি শিক্ষার প্রসার হচ্ছে, কিন্তু সেখানেও মান নিয়ে রয়েছে প্রশ্ন। বিশেষজ্ঞরা বলছেন এজন্য সংযোজন করতে হবে উন্নত প্রযুক্তি। প্রতিনিয়ত টেকনোলজি চেঞ্জ হচ্ছে, তো সেটির সাথে যদি খাপ খাওয়াতে না পারি, সেই ক্ষেত্রে কারিগরি শিক্ষা ব্যবস্থা থেকে ট্রেনিং নিয়েও হয়তো আমার স্টুডেন্ট বা শিক্ষার্থী বা যারা শিখছে ট্রেনিং যারা, তারা হয়তো জব পাবে না। শিক্ষা মন্ত্রণালয় বলছে মানসম্মত শিক্ষা নিশ্চিতে সব ধরনের প্রচেষ্টা চলছে। এরই মধ্যে চালু হয়েছে নতুন শিক্ষাক্রম। এটি পুরোপুরি বাস্তবায়ন হলে মানসম্মত শিক্ষা অনেকটাই নিশ্চিত করা সম্ভব। শিক্ষার প্রতিটি পর্যায়ে মান অর্জন করব। আমরা সেই মান অর্জনের জন্য আমরা চেষ্টা করছি। আগেও মানের দিকে নজর ছিল না তা নয়, কিন্তু এখন মূল ফোকাস হচ্ছে মান অর্জন, কারণ আমরা সংখ্যায় যে প্রয়োজনটা ছিল সেই সংখ্যার জায়গাটায় আমরা পৌঁছতে পেরেছি। সংশ্লিষ্টরা বলছেন মানসম্মত শিক্ষা নিশ্চিতে বরাদ্দ বাড়াতে হবে শিক্ষা খাতে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মতিঝিলে সাড়া ফেলেছে কাগজের নোটবিহীন স্মার্ট লেনদেন। ফুটপাতের দোকানে নির্ভাবনায় বাংলা কিউআর কোডে লেনদেন করছেন নানা শ্রেণী পেশার মানুষ। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে আগামী মাসে কয়েকটি জেলায় চালু হবে ক্যাশলেস লেনদেন। ডিজিটাল এই ব্যবস্থা জনপ্রিয় করতে খরচ কমিয়ে আনার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা।
দেরিতে হলেও খুচরা লেনদেনের নতুন যুগে বাংলাদেশ চলছে কাগজের নোট ছাড়াই বেচাকেনা। এই ব্যবস্থা নতুন সম্ভাবনা বয়ে নিয়ে এসেছে মুচি শাপলার জীবনে। 19 জানুয়ারি মতিঝিলে যে 1200 ছোট দোকান দিয়ে শুরু হয় স্মার্ট লেনদেনের যাত্রা, তারই একজন শাপলা। 30 টাকা কালি মানে 40 টাকা দেয় আর কি, 40 টাকা দিলে বিকাশের খরচটা হয়ে যায়। শাপলার পাশেই জুতা পলিশ করেন রাকেশ। এই জ্যেষ্ঠ নাগরিকও নির্ভর নোটবিহীন লেনদেনের ব্যাপারে। তাদের দোকানে আসা গ্রাহকও খুশি, কারণ পকেটে ভাঙতি টাকা রাখার ঝামেলা নেই। যতটুকু বিল ততটুকুই মোবাইলে দেয়া যাচ্ছে সহজেই। অ্যাপ দিয়ে পেমেন্ট করলে যেটা সুবিধা আছে, যে কোনো অ্যামাউন্ট পে করা যায়। আর এটা খুবই ভালো যে এখন সব ধরনের পাবলিকই এই পেমেন্টটা অ্যাকসেপ্ট করতেছে। নগদ দিলে তো মনে করেন টাকাটা খরচ হয়ে গেল, আর এটা মোবাইলে দিলে টাকাটা জমা থাকে। এই খাবারের দোকানে দেখা গেল 2টি কিউআর কোড, নিমিষেই বিল পরিশোধ করতে পারছেন ভোক্তা। বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগে এরই মধ্যে যুক্ত হয়েছে 10টি ব্যাংক, 3টি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের যে কোনো একটির অ্যাপ থাকলেই লেনদেন করা যাবে। 12 টাকা গেলে 12 টাকা দিতে পারতেছে, 5 টাকা গেলে 5 টাকা দিতে পারতেছে। এই 5 দিনে প্রায় 1200 টাকা মতো জমছে, আস্তে আস্তে আরো চালু হয়ে যাবে। লেনদেনের ডিজিটাল এই ব্যবস্থা এবার সারা দেশে ছড়িয়ে দিতে চায় বাংলাদেশ ব্যাংক। অবশ্যই এটা ফ্রি চার্জ কম রাখলে গ্রাহক এটা ভালো হয়, অ্যাকসেপ্টেন্সটা সবকিছু বিবেচনায় নিয়েই আমরা কিন্তু অলরেডি অনেক কমে নিয়ে এসেছি। এটা আমরা হয়তো ভবিষ্যতে আরো কমে নিব। ব্যাংকিং সেক্টর সবচেয়ে বড় কাজ হলো যে এই যে প্রযুক্তি এবং এটার সুবিধাকে এটাকে স্পন্সর করা, মার্কেট করা, প্রমোট করা, সেটা করতে হবে। শুধু টেকনোলজি কম্পোনেন্টটা নিয়ে চুপ করে বসে থাকলে হবে না, এটা সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে। বাংলা কিউআর কোড ব্যবহারে ব্যবসায়ীদের ফি দিতে হবে হাজারে 7 টাকা। তবে আপাতত এই ব্যবস্থা পরীক্ষামূলক হওয়ায় ফি নেওয়া হচ্ছে না। অন্যদিকে ক্যাশ আউট করতে চাইলে মোবাইল ব্যাংকিংয়ের নির্ধারিত ফি গুনতে হবে, আর ব্যাংকের গ্রাহককে বহন করতে হবে বার্ষিক চার্জ। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে চলমান জ্বালানির সংকটের মাঝে ভোলার নর্থ 2 কূপে গ্যাস পাওয়া গেছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানায়, ভোলা নর্থ 2-এর 3428 মিটার গভীরতায় খননের পর সোমবার কূপে গ্যাস পাওয়া গেছে। রাষ্ট্রীয় কোম্পানি বাপেক্সের মালিকানাধীন এই গ্যাস ক্ষেত্রে এটি দ্বিতীয় কূপ। এর আগে ভোলা নর্থ 1 কূপে 2018 সালে গ্যাস পাওয়া যায়। এটি থেকে দিনে 2 কোটি ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হবে বলছে পেট্রোবাংলা। আগামী 72 ঘন্টার মধ্যে মোট মজুদের বিষয়টি নিশ্চিত করা যাবে। বাপেক্সের তত্ত্বাবধানে ভোলা নর্থ 2 কূপ খনন করছে রাশিয়ার রাষ্ট্রীয় কোম্পানি গ্যাসপ্রম। গত ডিসেম্বরে এখানে কূপ খনন শুরু হয়। পাইপলাইনের মাধ্যমে মূল ভূখণ্ডে যুক্ত না থাকায় অবকাঠামো থাকা সত্ত্বেও ভোলা নর্থ গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস তোলা হচ্ছে না। তবে জ্বালানি সংকটের সময় এই গ্যাস সিএনজি আকারে ঢাকা সহ দেশের অন্য অঞ্চলে সরবরাহের পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে জ্বালানি বিভাগ। এছাড়া ভোলা থেকে বরিশাল পর্যন্ত নদীর তলদেশ দিয়ে একটি পাইপলাইন নির্মাণের পরিকল্পনা করছে সরকার। এটি খুলনা, ফরিদপুর এবং পদ্মা সেতুর জাজিরা প্রান্ত পর্যন্ত গ্যাস সরবরাহ করবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আইডি হ্যাক করে জন্ম নিবন্ধন সনদ জালিয়াতি হয়েছে। নগরে 5টি ওয়ার্ডে এমন ঘটনার বিষয়টি নিশ্চিত হয়েছে সিটি কর্পোরেশন। তবে প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, আইডি হ্যাক নয়, পাসওয়ার্ড জালিয়াতি করেই ঘটানো হচ্ছে সব ঘটনা। তবে এসবের জড়িতরা সবসময় থেকে যাচ্ছে ধরা ছোঁয়ার বাইরে। গত 8 জানুয়ারি সিটি কর্পোরেশনের 38 নং দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ড অফিসের সার্ভার থেকে 40টি জন্মসনদ তৈরির মাধ্যমে জালিয়াতি শুরু করে চক্রটি। এরপর 11 নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড, 32 নং আন্দরকিল্লা, 13 নং পাহাড়তলী এবং 40 নং উত্তর পতেঙ্গা ওয়ার্ডের সার্ভারে ঢুকে 15 দিনে তৈরি করা হয় 547টি জন্ম নিবন্ধন সনদ। সিটি কর্পোরেশন বলছে, কারা কিভাবে ওয়ার্ড অফিসের সার্ভার ব্যবহার করে এসব সনদ তৈরি করছে সেটি এখনও পরিষ্কার নয়। প্রাথমিকভাবে বিষয়টি পুলিশকে জানিয়েছেন জনপ্রতিনিধিরা। আপাতত বন্ধ করা হয়েছে এসব ওয়ার্ড থেকে জন্ম নিবন্ধন সনদ তৈরি। রেজিস্ট্রার জেনারেল যিনি আছেন ঢাকায়, যারা এই সার্ভার নিয়ন্ত্রণ করেন, তাদেরকে এটা জানানো হয়েছে, অবহিত করা হয়েছে। সার্ভার হ্যাকিং নয়, ইচ্ছা বা অনিচ্ছাকৃতভাবে পাসওয়ার্ড বেহাতের মাধ্যমে এই জালিয়াতি বলে মনে করেন প্রযুক্তিবিদরা। তারা বলছেন, কর্পোরেশনের লোকজন অন্যদের দিয়ে এসব কাজ করাচ্ছে কিনা তা খতিয়ে দেখা দরকার। যেখান থেকে ডেটাগুলো ইনপুট দেওয়া হয়, সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড কোনোভাবে কম্প্রোমাইজ হয়ে গিয়েছে। দুইভাবে কম্প্রোমাইজ হতে পারে।
একটা হচ্ছে শেয়ারের মাধ্যমে, আর একটা ফিশিং সফটওয়্যারের মাধ্যমে। ভুয়া এসব সনদের বেশিরভাগ স্থায়ী ঠিকানা দেখানো হয়েছে উখিয়া, জামালপুর ও শরীয়তপুর জেলায়। পতেঙ্গায় একটি বাড়ির ঠিকানায় নেওয়া হয়েছে 43টি সনদ। তবে এই ঘটনা নিয়ে এখনও অন্ধকারে পুলিশ। আমাদের জন্য একটা নতুন ক্রাইম, আমরা অবশ্যই এটা আমাদের সাইবার ইউনিট আছে, তারা কাজ করবে এবং আসলে সন্দেহ করার মতো কোনো নাই, সুযোগ নাই, সেটা আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। এর আগে 2021 সালের ফেব্রুয়ারি মাসে সার্ভার আপগ্রেডেশনের সময় 3টি ওয়ার্ড থেকে 18টি ভুয়া জন্ম নিবন্ধন তৈরির বিষয় ধরা পড়ে। সে সময় 3টি মামলা হলেও এখনও কাউকে চিহ্নিত করা যায়নি। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। শীতের প্রকোপ কিছুটা কমায়, স্বস্তি ফিরেছে জনজীবনে। সারা দেশে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। শীত নিয়ে আরো জানাতে শেরপুর ও কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি শেরপুরে মিরাজউদ্দিনের কাছে। মিরাজ, সকালের আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন এবং আবহাওয়ার পূর্বাভাসে কি বলা হয়েছে? দেশের সীমান্তবর্তী শেরপুর জেলার 5টি উপজেলা, এর মধ্যে 3টি উপজেলায় কিন্তু গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত এবং এই বিশাল এলাকা জুড়ে আসলে শীতের প্রকোপটা অনেকটাই বেশি। আর আমরা গত 2 দিনে কিন্তু আসলে সারা জেলায় সামগ্রিক শীতের পরিস্থিতি অনেকটা উন্নতি হয়েছে এবং শীত কিছুটা কমে এসেছে। তবে এখনো কিন্তু আসলে শীত অনেকটাই বেশি। আর আমাদের যে কৃষি ক্ষেত্রে যারা কাজ করে, বিশেষ করে আমাদের কৃষকরা, তাদের কিন্তু আসলে খুবই কষ্টের মধ্যে আসলে বীজ চারা রোপণ করতে হচ্ছে। এবং এই ক্ষেত্রে আমরা আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে এর আগে যে আমন ইরিবুরো বীজতলার যে পরিস্থিতিটা খারাপের দিকে যাচ্ছিল, এখন কিন্তু আসলে গত 2 দিনে কিছুটা তাপমাত্রা বাড়ার কারণে এবং রোদ ওঠার কারণে তাই সেই অনেকটাই ফিরে আসছে এবং স্বাভাবিক পরিস্থিতিতে আসছে বলে আমাদেরকে কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং আরেকটা বিষয় আমি আপনাকে জানিয়ে রাখতে চাই, সেটা হলো যে আমাদের যে সরিষার একটা আবাদ ছিল, এই সরিষার আবাদ 12,000 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে এবং এই সরিষার আবাদে কিছুটা ওই পচন রোগ দেখা দিয়েছিল, কিন্তু শীত কমে আসা এটাও কমে এসেছে বলে আমাদেরকে কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে। আরেকটা বিষয় যে শেরপুরের যে গারো পাহাড়ি এলাকায় এখানে শীতবস্ত্রের অভাব অনেকটা এখনো রয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে 27,400 কম্বল বিতরণ করা হয়েছে এবং 10 লক্ষ টাকা ইতিমধ্যেই ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দ দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা উপজেলায় ইতিমধ্যে 2 লক্ষ টাকা করে বিতরণ করা হয়েছে এবং এই শীতবস্ত্র ক্রয়ের মাধ্যমে বিতরণও শুরু হয়েছে। আরেকটা বিষয় সেটা হলো যে আমাদের এই জেলার যে দরিদ্র মানুষের সংখ্যাটা অনেকটা বেশি এবং যে পরিমাণ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে এটা এখন পর্যন্ত অপ্রতুল রয়েছে বলে আমাদেরকে বিভিন্ন এলাকা থেকে আমরা জেনেছি এবং জনপ্রতিনিধিরাও জানিয়েছে তাদের যে বরাদ্দটা দেওয়া হয়েছে এটা অনেকটা কম। আর বর্তমানে যে শীতের কারণে যে কৃষি বিভাগের পক্ষ থেকে আরেকটা বিষয় জানানো হয়েছে যে 92,400 হেক্টর জমিতে এই জেলায় ইরিবুরো ধানের রোপণ কাজ শুরু হয়েছে এবং লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে এবং তারা আশা করছেন যে শীত যেহেতু কমে এসেছে, কাজেই কৃষকরা তারা লক্ষ্যমাত্রা অনুযায়ী ইরিবুরো ধানের চারা রোপণ করতে সক্ষম হবে বলে আমাদেরকে জানানো হয়েছে। পাশাপাশি এখানকার যে শ্রমজীবী মানুষরা রয়েছে তারা অনেকটা কষ্টের মধ্যে থাকলেও এখন কিন্তু কিছুটা তারা তাপমাত্রা বৃদ্ধি হওয়ার কারণে তারা স্বাভাবিক কাজকর্মে ফিরে যেতে শুরু করেছেন এবং তাদের কষ্ট অনেকটা আগের চেয়ে কিছুটা কমে এসেছে বলে আমাদেরকে জানানো হয়েছে। আর শেরপুর জেলায় আসলে আবহাওয়া অফিস নেই, যে কারণে আমাদের এখানে আসলে সবসময় আমরা এই বিষয়টা জানা আমাদের খুব অন্য জেলার সাহায্য নিতে হয়। তবে আবহাওয়া অফিসের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে এবং জেলা প্রশাসন এবং কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে সেটা হলো যে বর্তমানে এই যে চলমান অবস্থাটা আছে এবং তাপমাত্রা আরো কিছুটা বাড়বে বলে তারা আমাদেরকে জানিয়েছেন এবং এই ক্ষেত্রে শেরপুর জেলার যে বড় সমস্যাটা ছিল কৃষি ক্ষেত্রে, আবহাওয়া পরিস্থিতির উন্নতির কারণে কৃষির ক্ষেত্রেও সকলেই একটু আশার আলো দেখছেন। আপনি সাথেই থাকুন। এবারে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, আবহাওয়ার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন কুমিল্লায়? গত 24 ঘন্টার যে আবহাওয়ার রিপোর্ট সেটি অনুযায়ী কিন্তু কুমিল্লাতে তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস বেড়েছে, অর্থাৎ গত কাল পর্যন্ত যেখানে 13-14 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ছিল সেটি কিন্তু আজকে সকালে আমরা যেটি দেখেছি যে সেটা 15 এবং 16 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত হয়েছে। সেক্ষেত্রে কিন্তু ঠান্ডা কিছুটা কমে আসলেও বাতাসের সাথে
কিন্তু শীতের পরিমাণটা বেশি। বিশেষ করে যারা যানবাহন চালনা করে তাদের সাথে আমরা কথা বলেছি সকালে। তারা বলছে যে তাপমাত্রার উন্নতি হলেও কিন্তু বাতাসে কিন্তু ঠান্ডার যে ভাবটা সেটা কিন্তু রয়েছে। আর আমরা দেখেছি যে গতকাল রাতে কিন্তু পুরো কুমিল্লা জেলা জুড়েই বেশ কুয়াশা ছিল, যে কারণে কিন্তু মহাসড়কে যানবাহন চলাচল কিছুটা বিঘ্নিত হয়েছে। আমরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দেখেছি যে সেখানে বিভিন্ন এলাকাতে কুয়াশা বিস্তর, যে কারণে কিন্তু যানবাহনকে ধীর গতিতে চালাতে হয়েছে। আর এই ছাড়া কিন্তু শীতের যে পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছিল অর্থাৎ শৈত্যপ্রবাহের কারণে, সেটি কিন্তু আজ এবং গতকাল থেকে উন্নীত হয়েছে এবং সারাদিনে কিন্তু রোদ থাকছে। আর আমরা দেখেছিলাম যে টানা শৈত্যপ্রবাহের কারণে কৃষি বিভাগের প্রতি যে তথ্য আমাদেরকে কৃষি বিভাগ জানাচ্ছিল, সেই এই জায়গাটি থেকে কিন্তু তারা সরে এসেছে। কুমিল্লার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে উপপরিচালক মিজানুর রহমান আমাদেরকে জানিয়েছেন, যেহেতু ঠান্ডা কমে এসেছে, সেক্ষেত্রে শীতকালীন শাকসবজি যেগুলোর পরাগায়ন হওয়াটা কিছুটা বিঘ্ন হচ্ছিল, সেটি কিন্তু হবে না। যে একটানা রোদ থাকলে এই ফসল হানি সেটি কিন্তু তারা দেখছেন না। তারা বলছেন যে এভাবে রোদ থাকলে কিন্তু আমরা সেই সমস্যা থেকে কাটিয়ে উঠতে পারবো। আর সাধারণত কুমিল্লা জেলা যেহেতু দেশের দক্ষিণ পূর্ব এলাকা, সেই এলাকাতে এমনিতে কিন্তু ঠান্ডার প্রভাব তেমন থাকে না, কিন্তু এবছর অতিরিক্ত ঠান্ডার কারণে কিন্তু ঠান্ডাজনিত যে রোগ বালাই সেগুলো কিন্তু বেড়েছে। শিশুদের জন্য নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, ডায়রিয়া এইসব রোগ কিন্তু আমরা দেখছি। এখনো কিন্তু হাসপাতালে শিশুদের ভিড় রয়েছে। এছাড়া কিন্তু আমরা গত কয়েকদিন যেই খবর পেয়েছি যে টানা ঠান্ডার কারণে কিন্তু অতিরিক্ত বয়স্ক যারা, তারাও কিন্তু শ্বাসকষ্ট বা অ্যাজমা জনিত রোগে কিন্তু হাসপাতালে ভর্তি হচ্ছেন। যেহেতু আবহাওয়ার পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে, সেই ক্ষেত্রে বলা যায় স্বাস্থ্যজনিত যেসব রোগ আছে সেগুলো থেকেও কিন্তু সাধারণ মানুষ পরিত্রাণ পেতে পারে। আর কুমিল্লা জেলা আবহাওয়ার অফিসার তথ্য মতে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি তানভীর এবং মিরাজউদ্দিন, আপনারা দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যোগ দিয়ে বিস্তারিত জানানোর জন্য। স্বাস্থ্য বিভাগের গবেষণাতেই উঠে এলো জেলা ও উপজেলা হাসপাতালের বেহাল দশার চিত্র। এতে দেখা গেছে ৮৮ ভাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই নেই আলট্রাসোনোগ্রাম, ৫৯ ভাগে নেই এক্স-রের ব্যবস্থা। সোমবার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এই গবেষণা প্রতিবেদন তুলে ধরা হয়। পরিস্থিতির উন্নয়নে হেলথ সার্ভিস কমিশন করার পরামর্শ বিশেষজ্ঞদের। জেলা ও উপজেলা পর্যায়ের স্বাস্থ্য ব্যবস্থায় নানা সংকট দীর্ঘদিনের। পরিস্থিতি জানতে স্বাস্থ্য অধিদপ্তরের অর্থায়নে গবেষণা করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। এতে দেখা গেছে ১২ ভাগ জেলা হাসপাতাল ও ৫৯ ভাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সুবিধা নেই। ইসিজি করা যায় না ১১ ভাগ জেলা সদর ও ২৪ ভাগ উপজেলা হাসপাতালে। আলট্রাসোনোগ্রাম করা যায় মাত্র ৪৪ ভাগ জেলা সদর হাসপাতালে। আর ৮৮ ভাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই নেই এই সুবিধা। রক্ত পরিসঞ্চালন ব্যবস্থা আছে মাত্র ৪১ ভাগ উপজেলা হাসপাতালে। শুধু যন্ত্রপাতি নয়, আছে জনবলের ঘাটতিও। জেলায় ৫১ ও উপজেলায় মেডিকেল টেকনোলজিস্টদের ৬৬ ভাগ পদ শূন্য। ওই হাসপাতালের একজন হেড আছে, তার হাসপাতালে যদি কিনা অপরিচ্ছন্ন থাকে, পানি না থাকে, তো হোয়াট হি ইজ ডুইং? তার মেশিনগুলো যদি ফাংশনাল না থাকে তাহলে সে কি করে? এবং আপনারা দেখবেন এক্স-রে এবং যে ইনভেস্টিগেশন সব বেশিরভাগ বাইরে হয়। কেন হয় বাইরে? গবেষণায় উঠে আসে জেলা সদর হাসপাতালে ৩০ ভাগ ও উপজেলায় আবাসিক মেডিকেল অফিসারের ৬৩ ভাগ পদই শূন্য। এছাড়া সহকারী সার্জন, কনসালটেন্ট সহ নার্স, মেডিকেল টেকনোলজিস্ট ও পরিচ্ছন্নতা কর্মীর অনেক পদই খালি। পেশেন্টও জানি হাসপাতালে এসে চিকিৎসাটা পায়। তার মা বাবারে নিয়ে এসে যদি হাসপাতালে দেখে, মুমূর্ষু রোগী নিয়ে আসে, এসে দেখে যে কেউ নাই, ডাক্তার নেই, তার ফিলিংসটা কেমন হয়? চিকিৎসা টেস্ট করতে গেল মেশিন খারাপ, এক্স-রে করতে গেল মেশিন খারাপ। এই বিষয়গুলো যাতে না থাকে সেই পরিবেশটাও আমাদেরকে তৈরি করতে হবে। এছাড়া হাসপাতালের নোংরা পরিবেশ ও ৪৭ ভাগ উপজেলাতেই চিকিৎসকদের মানসম্মত আবাসন সুবিধা না থাকার বিষয়ে উঠে আসে গবেষণায়। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কিশোরগঞ্জে ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যুতে অনিবন্ধিত একটি প্রাইভেট হাসপাতালের মালিক ও চিকিৎসক সহ ১০ জনকে আসামি করে মামলা হয়েছে। এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায় সোমবার রাতে কিশোরগঞ্জ সদর মডেল থানায় নিহতের স্বজন বাদী হয়ে মামলা করেন। অভিযুক্ত বাকি আসামিদের ধরতে অভিযান চলছে। এর আগে গত রবিবার বিকেলে প্রসব বেদনা ওঠায় স্থানীয় আল হেরা ডিজিটাল
ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হসপিটালে ভর্তি করা হয় রূপালী বেগমকে। পরে চিকিৎসক নাহার জ্যোতির তত্ত্বাবধানে সিজারে একটি পুত্র সন্তানের জন্ম হয়। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ অসুস্থ রূপালীকে রাত 9টার দিকে স্বজনদের না জানিয়ে ময়মনসিংহ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় তার। হাসপাতাল কর্তৃপক্ষ নিবন্ধনের কোনো কাগজপত্র দেখাতে না পারায় সিভিল সার্জনের নির্দেশে সিলগালা করে দেওয়া হয় হাসপাতালটি। প্রসূতির মৃত্যুর ঘটনায় আমরা অভিযোগ পেয়েছি, মামলা রুজু করেছি এবং এজাহার নামীয় একজন আসামিকে গ্রেপ্তার করেছি। বাদ বাকি আসামিদের গ্রেপ্তার প্রক্রিয়াধীন রয়েছে। রাজধানীর রমনায় জাজেস কমপ্লেক্সের সামনে পিকআপ ভ্যানের ধাক্কায় তাজুল ইসলাম নামে এক রিকশা চালক নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীর অভিযোগ, পিকআপ ভ্যানটি ছিল পুলিশের, তবে অভিযোগ অস্বীকার করেছে রমনা থানার ওসি আবুল হাসান। সোমবার রাত 8:45টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরপরই তাজুল ইসলামকে হাসপাতালে নিয়ে যান প্রত্যক্ষদর্শী দুই পথচারী। তারা জানান, পুলিশের পিকআপের ধাক্কায় রিকশাটি উল্টে যায়। দ্রুত ঘটনাস্থল ছেড়ে চলে যায় পিকআপ ভ্যান। পরে রিকশা চালক তাজুল ইসলামকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত তাজুলের বয়স 60 বছর, রাজবাড়িতে বাড়ি তার। পুলিশের গাড়ি দেখলাম যে রিক্সার মধ্যে একটা ধাক্কা লাগছে, রিক্সাটা পড়ে গেছে, লোক পড়ে গেছে, জন মানুষের দৌড়াদৌড়ি করে আসছে। রিক্সা চলে যাচ্ছিল, ওইখানে কোনো এক গাড়ির সাথে লাগে লেগে পড়ে গেছে। পরে আমাদের পুলিশ ওইখানে ছিল, ওরা উঠাই আমাদের থানার গাড়িতে উঠে ঢাকা মেডিকেলে নিয়ে গেছে। আমরা তো আবার শুনতেছি যে পুলিশের গাড়িতে নাকি অ্যাক্সিডেন্ট করছে। না না, যান্ত্রিক ত্রুটির কারণে জামালপুরে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ হয়ে গেছে। ঘটনা তদন্তে সোমবার 5 সদস্যের কমিটি গঠন করেছে কারখানা কর্তৃপক্ষ। কারিগরি সমস্যার কারণ খুঁজতে রোববার বিকেলে কারখানার অ্যামোনিয়া প্ল্যান্টের এনজি বুস্টার পরিদর্শন করেছিলেন ভারতীয় বিশেষজ্ঞ তানাজি এস পন্দেকার সহ 3 সদস্যের একটি দল। এ সময় বিকট শব্দে বন্ধ হয়ে যায় অ্যামোনিয়া কম্প্রেসর, ফলে বন্ধ হয়ে যায় অ্যামোনিয়া এবং ইউরিয়া সার উৎপাদন। এই ঘটনায় গঠিত তদন্ত কমিটিকে 3 দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। গ্যাস সংকটের জন্য গত বছরের 21 জুন থেকে টানা 6 মাস কারখানার উৎপাদন বন্ধ ছিল। 20 ডিসেম্বর উৎপাদন চালু হলেও নতুন করে বন্ধ হওয়ায় সংকট দেখা দিয়েছে। যান্ত্রিক ত্রুটি ছাড়িয়ে কবে ফের উৎপাদন শুরু হবে তা নিশ্চিত করে বলতে পারেনি কর্তৃপক্ষ। সাতক্ষীরার দিবা নৈশ কলেজ মোড় এলাকা থেকে সাংবাদিক রঘুনাথ খাঁকে আটকের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। অভিযোগ প্রথমে অস্বীকার করলেও সোমবার রাতে পুলিশ জানায় সকালে দেবহাটার খলিশাখালী থেকে তাকে আটক করা হয়। সোমবার বেলা 11টার দিকে বাজার করে বাড়িতে ফেরার পথে পিএন হাই স্কুল এলাকা থেকে আটকের কথা জানান তাকে বহনকারী মোটরসাইকেলের চালক আব্দুল কুদ্দুস। তবে প্রাথমিকভাবে বিষয়টি অস্বীকার করে পুলিশ। স্বজনদের কাছেও তার কোনো খোঁজ মেলেনি। পরে রাতে দেবহাটা থানার পুলিশ জানায় সাংবাদিক রঘুনাথ খাঁকে খলিশাখালী থেকে ককটেল সহ আটক করা হয়েছে। আজ তাকে আদালতে তোলা হবে। ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় অন্তত 500 হেক্টর জমির পেঁয়াজের চারা মরে গেছে। একদল প্রতারক বীজ ব্যবসায়ী সেজে ভেজাল ও নিম্নমানের বীজ বিক্রি করেছে বলে অভিযোগ চাষিদের। চারা মরে যাওয়ায় এবার ফলন কম হবে বলছেন তারা। ভেজাল বীজ বিক্রির ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে কৃষি বিভাগ। জমিতে পেঁয়াজের চারা রোপণের কয়েকদিন পরই দেখা গেল লাল হয়ে আছে ক্ষেত। কোথাও কোথাও চারা পুরোপুরি নষ্ট, ফাঁকা হয়ে গেছে বিঘার পর বিঘা জমি। এই অবস্থায় দিশেহারা হয়ে পড়েছেন ঝিনাইদহের শৈলকুপার চাষিরা। কৃষকদের অভিযোগ, উচ্চ ফলনশীল বীজের কথা বলে প্রতারণা করেছে একটি চক্র। সেই ভেজাল বীজ কিনে বিপাকে পড়েছেন তারা। 6 বিঘে পেঁয়াজ লাগাইছি, এই 2 নম্বর বীজ এসে আমার পেঁয়াজ সব মরে গেছে। পেঁয়াজের যে আবাদ করেছি কোনোদিন আমার এরকম মানে এই বছর যে অবস্থা হয়ে গেছে তাতে আমাদের চলার মতো আর কোনো গতি নেই, একদমই সর্বশান্ত হয়ে গেছি আমরা। প্রতি কেজি পেঁয়াজের বীজ 4000 থেকে 7000 টাকা দরে বিক্রি করেছে চক্রটি। কৃষকেরা জানিয়েছেন ভেজাল বীজের কারণে বিঘা প্রতি 20,000 টাকা থেকে 25,000 টাকা ক্ষতি হয়েছে তাদের। আমার এই 3 বিঘা পেঁয়াজে ক্ষতি হয়েছে 75 থেকে 80,000 টাকা।
তারপর আল্লাহ পাক জানে এই ক্ষতিপূরণটা কে দেবে। পেঁয়াজের বীজও অনেক দিন থেকে কিনছি, কিন্তু এইবার 2-3 জনের কাছ থেকে বীজ কিনেছি, তার ভিতরে একজনের কাছ থেকে বীজ খারাপ হয়েছে, সেটা হইল গিয়ে মিলন। এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে জানিয়ে কৃষি কর্মকর্তা বলছেন, জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এখানকার চাষিদের বীজ সবচেয়ে বেশি প্রয়োজন হয় এবং এই কারণে সেখানে একটা প্রতারক চক্র গড়ে ওঠে। তদন্ত কমিটি রিপোর্ট যা পাওয়া গেলেই এই প্রতারক চক্র কারা তারা যদি প্রমাণিত হয় এবং তারা যদি আমাদের ধরার ভিতরে আসে, তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ভেজাল বীজের কারণে ক্ষেত নষ্ট হওয়ার পর থেকে গা ঢাকা দিয়েছে প্রতারক চক্রটি। তাদের শাস্তির পাশাপাশি ক্ষতিপূরণ চান সর্বশান্ত পেঁয়াজ চাষিরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকার নবাবগঞ্জের ঐতিহাসিক ব্রজ নিকেতন ভবন দখলমুক্ত করল সরকার। নবাবগঞ্জ দোহারের সব প্রাচীন জমিদার বাড়ি পর্যায়ক্রমে সরকারের অধীনে নিয়ে আসা হবে। সোমবার দুপুরে সদ্য দখলমুক্ত ব্রজ নিকেতন বাড়ি পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান একথা বলেন। তিনি বলেন, দখলদার যে দলের হোক তাদের ছাড় দেওয়া হবে না। প্রায় 200 বছর আগে নবাবগঞ্জের কলাকোপা ইউনিয়নের হজরতপুর মৌজার 1.55 একর জমির উপর দ্বিতলে বাড়িটি নির্মাণ করেন জমিদার ব্রজেন রায় ওরফে সুদর্শন রায়। এ ভবনটির নাম দেয়া হয় ব্রজনিকেতন। চোখ ধাঁধানো নির্মাণশৈলী আর প্রাচীন নিদর্শনের অনন্য স্থাপনার বাড়িটি রেখে বংশধররা একসময় ভারতে চলে যায়। পরবর্তী সময় এটি পরিত্যক্ত সম্পত্তি হিসাবে অর্পিত তালিকাভুক্ত হয়। 90-এর দশকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বাড়িটি দখলে নেওয়া হয়। দীর্ঘ 40 বছর পর দখলদারদের অবৈধ ঘোষণা করে ঢাকা জেলা প্রশাসন। এরপর 31 ডিসেম্বর ব্রজনিকেতন ভবনটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে বুঝিয়ে দেওয়া হয়। ঐতিহাসিক স্থাপনা পরিদর্শনে আসেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। অরিজিনাল যেটা ছিল সেটাকে আমরা কিন্তু রিস্টোর করতে চাই। তো ওনাদের বিশেষ করে আমাদের আর্কিওলজি ডিপার্টমেন্ট যেটা আছে তাদের কিন্তু অনেক এখন নতুন প্রযুক্তি আছে যেটার মাধ্যমে তারা কিন্তু এই রেস্টোরেশন কাজটা করতে পারেন। এবং আমি ওনাদেরকে বলেছি যে কাজের যে খরচটা হবে সেটা আমি বেসরকারি উদ্যোক্তাদের দিয়ে আমি স্পন্সরশিপ করে আমি কিন্তু এটাকে রিস্টোর করে দেওয়ার ব্যবস্থা করে দিব। এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, দখলদাররা যে দলের হোক তাদের ছাড় দেওয়া হবে না। সরকারি জমিটা কিন্তু আমাদের উদ্ধার করতে হবে, এটা সরকারের সিদ্ধান্ত। এখানে কিন্তু কাউকে কিন্তু ছাড় আমি দিব না। এখানে কোনো রাজনীতির ব্যাপার না। এটা যদি বিএনপি হোক বা যদি আওয়ামী লীগের কোনো নেতাও যদি দখল করে থাকে তাহলে সেটাও তাকে ছাড়তে হবে। তিনি বলেন, গায়ের জোরে কেউ কারো জায়গা দখল করতে পারবে না। পর্যায়ক্রমে উদ্ধার করা হবে সব সরকারি সম্পত্তি। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাশিয়ার ভাড়াটের সশস্ত্র গোষ্ঠী ওয়াগনারকে যুক্তরাষ্ট্র অপরাধী সংগঠন ঘোষণা করার পর এর কারণ জানতে চেয়ে হোয়াইট হাউসকে চিঠি দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান। বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য দিয়েছে। শুক্রবার প্রতিষ্ঠানটিকে আন্তর্জাতিক অপরাধী সংগঠন হিসেবে ঘোষণার কথা জানান যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কিরবি। তিনি বলেন, এটি একটি অপরাধী সংগঠন যা ব্যাপকভাবে নৃশংসতা এবং মানবাধিকার লঙ্ঘনের কাজে জড়িত। এর পরপরই চিঠি দিল ওয়াগনার গ্রুপ। এই গ্রুপের প্রায় 50,000 যোদ্ধা ইউক্রেনে লড়াই করছে। এর 80%কে রাশিয়ার কারাগার থেকে মুক্ত করে সেখানে মোতায়েন করা হয়েছে। অপহরণের 5 দিন পর ক্যামেরুনের ইয়াউন্দের কাছে মিলল প্রখ্যাত সাংবাদিক মার্টিনেজ জোগোর মরদেহ। এই ঘটনায় নিন্দা জানিয়েছে দেশটির জাতীয় সাংবাদিক ইউনিয়ন। জোগোর স্মরণে বুধবার সব গণমাধ্যম কর্মীকে কালো পোশাক পরার অনুরোধ করা হয়েছে। 17 জানুয়ারি অপহরণের শিকার হন 51 বছর বয়সী মার্টিনেজ জোগো। বেসরকারি রেডিও স্টেশন অ্যাম্প্লিটিউড FM জানায়, রোববার তার মরদেহ পাওয়া গেছে। হত্যার আগে তাকে নির্যাতন করা হয়েছে। অপহরণকারীদের থেকে বাঁচতে নিকটস্থ পুলিশ স্টেশনে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন বলে জানায় রিপোর্টার্স উইদাউট বর্ডার্স। সম্প্রতি সরকার সংশ্লিষ্ট মিডিয়া আউটলেটের আত্মসাৎ মামলা নিয়ে আলোচনা করেন FM এর পরিচালক মার্টিনেজ জোগো। দুর্নীতি নিয়ে বিভিন্ন অনুষ্ঠানও পরিচালনা করে আসছিলেন তিনি। 2022 ছিল টি-20-র বছর। বর্ষসেরা টি-20 দলও তাই আগেই জানিয়ে দিল আইসিসি। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও রানার্স আপ পাকিস্তান থেকে 2 জন করে জায়গা পেয়েছেন এই দলে। সর্বোচ্চ 3 জন ভারতের প্রতিনিধি। বছর জুড়ে দারুণ ধারাবাহিক ছিলেন সূর্যকুমার যাদব। এশিয়া কাপ ও বিশ্বকাপে নজরকাড়া পারফরমেন্স ছিল কোহলির, আর ব্যাটে বলে আলো ছাড়িয়েছেন হার্দিক পান্ডিয়া।
বিশ্বকাপ জয়ী অধিনায়ক জশ বাটলার ও টুর্নামেন্ট সেরা স্যাম কারেন বর্ষসেরা দলে ইংলিশদের প্রতিনিধি। পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান ও হারিস রউফকে রেখেছে আইসিসি। জিম্বাবুয়ের সিকান্দার রাজা প্রত্যাশিত নাম। নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস, শ্রীলঙ্কার হাসারাঙ্গাও আছেন। আয়ারল্যান্ডের জস লিটলের অন্তর্ভুক্তি চমক এই দলে। বিপিএলে আজ বড় ম্যাচ লড়বে টেবিলের শীর্ষ 2 দল সিলেট স্ট্রাইকার্স ও ফরচুন বরিশাল। মিরপুরে খেলা শুরু দুপুর 1:30টায়। সন্ধ্যা 6:30টায় খুলনা টাইগার্স নামবে ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে। দুপুরের ম্যাচে মাশরাফি সাকিবের দলের লড়াই 6 ম্যাচে সমান 5 জয় হলেও রান রেটের ব্যবধানে শীর্ষে আছে সিলেট। মিরপুরে 2 দলের প্রথম মুখোমুখিতে 194 রান করেও হেরেছিল বরিশাল। সেই ম্যাচের পর আর হারেনি তারা। সাকিব ইফতেখারের ফর্ম দলের বড় শক্তি। টপ অর্ডারে বিজয়, মিরাজ, সাইফের উপর ভরসা রাখতে পারে ম্যানেজমেন্ট। সিলেট সবশেষ ম্যাচে কুমিল্লার কাছে হেরেছে ব্যাটিং ব্যর্থতার কারণে। ঘুরে দাঁড়াতে ব্যাটিংয়ে উন্নতি চায় মাশরাফির দল। চোট কাটিয়ে ফেরার অপেক্ষা ইনফর্ম ব্যাটার তৌহিদ হৃদয়। আমাদের টিম ম্যানেজমেন্ট, তারপর সাকিব ভাই সবাই অনেক মোটিভেট করে, অনেক ইন্সপায়ার করে। তো একটাই জিনিস যে আমরা একদম ফিয়ারলেস খেলবো, এটাই আমাদের মাথায় ঢুকানো হয়। তো সবাই একদম ক্লিয়ার থাকে। টি-20 বিশ্বকাপে অংশ নিতে সাউথ আফ্রিকা গেছে বাংলাদেশ নারী দল। গত 4 আসরে জয়হীন টাইগ্রেসরা এবারে ম্যাচ জিততে মরিয়া। যদিও গ্রুপ পর্বে কঠিন প্রতিপক্ষ তাদের। আফ্রিকান কন্ডিশনে দলীয় সমন্বয় ভালো করতে আশাবাদী অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ছোটরা সাউথ আফ্রিকায় আছে বিশ্বকাপ মিশনে, বড়রা যাচ্ছে ওখানেই। কেপটাউনে যাওয়ার আগে মিরপুরে জ্যোতি জাহানারাদের ফটো সেশন। বাংলাদেশ নারী দলের জন্য পঞ্চম টি-20 বিশ্বকাপ। 2014-তে দেশের মাটিতে অভিষেক আসরে 2টা ম্যাচ জিতেছিল টাইগ্রেসরা। পরের 4 বারে জয়শূন্য। এবার খরা কাটাতে চায় জ্যোতির দল। গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা আর শ্রীলঙ্কার সাথে মোকাবেলা লাল সবুজের। অনেকদিন আগে আমরা একটা ম্যাচ জিতেছি, সো আমাদের এবারে টার্গেট হচ্ছে, যেহেতু আমার স্পেশালি বলবো যে আমার 4th ওয়ার্ল্ড কাপ এবং অন্যান্যদের হয়তো বা 5th ওয়ার্ল্ড কাপ। সো সবারই ইচ্ছা যে এইবার জন্য আমরা সেই রেকর্ডটা ব্রেক করি। কারণ আমার কাছে মনে হয় আমাদের একটা মোমেন্টাম এবেতে আসি, একটা যদি মোমেন্টাম আমরা ভালো পাই ফার্স্ট ম্যাচে, দেখা যাচ্ছে সেটা ক্যারি করলে আমাদের জন্য সুবিধা হবে। সাউথ আফ্রিকায় অনূর্ধ্ব 19-এর 4 জন যুক্ত হবেন দলে। দিশা, মারুফা, স্বর্ণারা এরই মধ্যে প্রোটিয়া কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েছেন। অভিজ্ঞ আর নবীনদের সমন্বয়ে ভালো করার আশা টাইগ্রেসদের। আমাদের টিমের মোটোই হচ্ছে যেন আমরা টিম ওয়াইজ পারফর্ম করতে পারি। কারণ আমাদের টিমে ওইরকম যদি বলি যে সেই ক্রিস গেলের মতো আহামরি বিগ হিটার নাই, বাট আমার কাছে যেটা মনে হয় যেটা আমাদের স্ট্রেংথ, যেটা দিয়ে আমরা খেললে হয়তো বা ম্যাচ উইন করতে পারবো, আমরা সেই প্ল্যানে যাব। এটা আমি বিলিভ করি না যে সাউথ আফ্রিকা মানেই পেস সহায়ক, কারণ আমি অলরেডি সাউথ আফ্রিকায় খেলেছি 2 বার। আমি একটা উইকেট মাত্র পেয়েছি পেস সহায়ক। সো আমরা গিয়ে দেখি, আমরা আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ দেখছি। সো সব কিছু মিলিয়ে আমার মনে হচ্ছে ট্রু উইকেট। কেপটাউনে প্রস্তুতি ক্যাম্পের পাশাপাশি 4টি ওয়ার্ম আপ ম্যাচ খেলবে বাংলাদেশ। 10 ফেব্রুয়ারি শুরু হবে বিশ্বকাপ। জ্যোতিদের প্রথম ম্যাচ 12 তারিখ শ্রীলঙ্কার বিপক্ষে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফ্রেঞ্চ কাপে এমবাপের 5 গোলে ষষ্ঠ সারির দল পিকে ক্যাসেলকে 7-0 গোলে উড়িয়ে দিয়েছে পিএসজি। জিতে শেষ 16 নিশ্চিত করল গালতিয়ের দল। ইপিএলে ফুলহ্যামকে 1-0 গোলে হারিয়েছে টটেনহাম। মেসিবিহীন ম্যাচে প্রতিপক্ষের মাঠে শুরু থেকে আধিপত্য দেখায় পিএসজি। 29 মিনিটেই ফরাসি জায়ান্টদের লিড এনে দেন এমবাপে। 4 মিনিট বাদে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। পরের মিনিটেই জোড়া পূর্ণ করে স্কোর লাইন 3-0 করেন এমবাপে। প্রথমার্ধে হ্যাট্রিকের দেখা পান বিশ্বকাপ জয়ী তারকা। বিরতির পর আরও 2 বার জালের দেখা পান তিনি। এ নিয়ে মৌসুমের 24 ম্যাচে 25 গোল এমবাপের। মাঝে দলের বড় জয় ভূমিকা রেখেছেন স্প্যানিশ মিডফিল্ডার কার্লোস সোলার। এদিকে ফুলহ্যামের বিপক্ষে হ্যারিকেনের একমাত্র গোলে জিতেছে টটেনহাম। 21 ম্যাচে 36 পয়েন্ট নিয়ে টেবিলের। এই ছিল এখনকার সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।